তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন ওগো মরমে তোমায় খুঁজে পাই। জীবনের প্রথম গানই আমার বিরহের গান। গান কিংবা শিল্প সাহিত্যের বিষয়টাকে তো পেশা হিসেবে নেওয়া খুবই কঠিন। আমার শৈশব কিন্তু খুব সাদামাটা ছিল। আমি সব রকমের গান আমি শুনি। বাংলা গানের সোনালী যুগের এক মেলোডি ম্যান, প্লেব্যাক খ্যাত রফিকুল আলম, যার কণ্ঠ শত শত মানুষ বিভিন্ন সময় শুনে নিজেকে আবিষ্কার করেন নতুনভাবে। গানের ধারা পরিবর্তনের সাথে সাথে যিনি নিজেকে জানিয়েছেন গান মানে শুধু গান নয়, গান মানে অনুভবের বিষয়। আমরা একটু স্যার আপনাকে অভিনন্দন এবং স্বাগত জানাতে চাই। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। গান করছি, নতুন গানও হচ্ছে, পুরনো গানও নতুন করে গাইতে হচ্ছে। মানুষ এখনও আমাকে পছন্দ করেন আমার নতুন গানগুলো শুনে। একমাত্র অনলাইনে যে রিয়াকশনটা পায় খুব ভালো লাগে। স্যার, গান তো আসলে সাধনার বিষয়। এখন অনেকে আসলে গানটাকে সেভাবে দেখে না। এই প্রসঙ্গে স্যার আপনি কি বলতে চান? এখন গান মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে গেছে। আজকে আমি একটা গান করছি, সেইটা তারা ডিস্কেও পাচ্ছে না, ক্যাসেটও পাচ্ছে না, লং প্লেতেও পাচ্ছে না, টেলিভিশনেও খুব একটা পাচ্ছে না। কারণ টেলিভিশনে গানের সেগমেন্টটা অনেক কমে এসছে, ফলে মানুষের কাছে পৌঁছানো একটু মুশকিল হয়ে গেছে এবং খুব স্বাভাবিক নিয়মে প্রযুক্তির উপর নির্ভর করতে হচ্ছে। একটা টেকনোলজি ছাড়া আমার গানটা গাইলাম, সেই গানটা আবার আমাকেই প্রচারের ব্যবস্থা নিতে হবে। এটা খুবই একটা খারাপ পরিবেশ একজন সাধকের জন্য। আমরা তো গান সাধনা ছাড়া তো কিছু জানি না। সাধনার পর কী হবে, আমার গান শুনবে কি শুনবে না এটা আমরা জানতাম না, প্রয়োজনও হয়নি। একটা গান গেয়ে ছেড়ে দিতাম, তখন আমরা বুঝতাম যে দর্শক শ্রোতা যদি এটা পছন্দ করে তাহলে নিশ্চয়ই এটা নিয়ে প্রচারিত হবে, পত্রিকায় লেখালেখি হবে, মানুষজন টেলিফোন করে বলবে তোমার গানটা শুনলাম খুব ভালো হলো। এখন তো আরও একটা কারণ হয়েছে যে প্রচুর গানের প্রোডাকশন হচ্ছে। তার মধ্যে সবাই চাইছে যে আমার গানটা মানুষ শুনুক। তাতে হয় কি, একেবারে প্রচারের রাস্তাটা একমুখী হয়ে গেছে, অর্থাৎ ইন্টারনেট কিংবা নেট জগৎ। হ্যাঁ, কোনো পোর্টালে ঠিক মতো গানটা চালিয়ে আবার সেটাকে বুস্ট না করলে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। এটা একটা খারাপ পরিবেশ আমাদের মতো একজন শিল্পীদের, যারা গানের চর্চা ছাড়া, সাধনা ছাড়া কিছুই জানে না। স্যার, অনেকেই এখন মনে করেন যে গান আসলে শোনার বিষয় নয়, গান দেখার বিষয়। এই প্রসঙ্গে স্যার আপনি কি বলতে চান? গান শোনার বিষয়, দেখার বিষয় না, এখন তো সেই পরিস্থিতি নেই। কারণ ওই যে বললাম, প্রযুক্তি শুধু অডিও এখন নেয় না, একটা ভিডিও ফরম্যাট না হলে সেটা আকাশে ছড়ানো যায় না। এক, দ্বিতীয়ত একটা সারা পৃথিবীতে যে পরিবর্তনটা এসছে, যে আমি বসে বসে গান করছি, মানুষ চোখ বন্ধ করে আমার গান শুনছে, এই পরিস্থিতিটা কিংবা এই ব্যবস্থাটা এখন মানুষ পছন্দ করছে না, কিংবা পছন্দ করছে না বলে কি একটা নতুন, এটা তো ঠিক, যে কোনো ফর্ম অফ আর্টের একটা নতুন ডাইমেনশন চাইবেই, এটা পৃথিবীর নিয়ম। শুধু পৃথিবীর না, মানুষের মনোজগতের একটা নিয়ম যে আমি একটা পরিবর্তন চাই। ওই একই গান শুনতাম, তুমি যে আমার ওগো তুমি যে আমার, এটা মানুষের মস্তিষ্কে এটা নেয় না পরিবর্তন ছাড়া। তবে পরিবর্তন যদি বেশি হয়ে যায় তখন খুব স্বাভাবিকভাবে মানুষ এটার থেকে দূরে সরে যায়। স্যার, একজন রাজনীতির সাথে একজন গায়কের কোনো সম্পর্ক থাকা দরকার কি না, বা সরকারের সাথে রাজনৈতিক, এই প্রশ্নটা রাজনীতির দোষ নয়, গানেরও দোষ নয়, গায়কেরও দোষ নয়। এটা একটা ইচ্ছা যে আমি গান করছি, আচ্ছা আমার জনপ্রিয়তাটাকে একটু কাজে লাগিয়ে করি না, একটু মানুষের সেবা করি, এই ইচ্ছা হতেই পারে। এটার বিরুদ্ধে আমার মতামত নেই, কিন্তু এই কথা তো ঠিক যে রাজনীতির মানেই তো হচ্ছে একটা যে কোনো মতাদর্শ কিংবা একটা যে কোনো দলকে সমর্থন করা। তো ফলে আমি যখন গান গাইব রফিকুল আলম হিসেবে, আমি যখন বিশেষ কোনো দল কিংবা বিশেষ কোনো মতামতের পক্ষেই শুধু গান গেয়ে যাব, তাহলে তো আমার কাছ থেকে শ্রোতারা সরে যাবে। হ্যাঁ,
এইটা এটা আর তাছাড়া এটা একেবারে মানুষের একটা ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে, এটার সঙ্গে সঙ্গীতের কিংবা রাজনীতির কোনো সম্পর্ক নেই। কেএসআরএম শেকড় থেকে শিখরে। একজন গায়কের সাথে সরকারের সম্পর্কটা কেমন হওয়া দরকার, আপনি এটাকে কীভাবে দেখেন? সরকারের সঙ্গে সম্পর্ক তো সরকার রাষ্ট্রযন্ত্র হচ্ছে মানুষের জন্য, অতএব তোমার যে সম্পর্ক আমরা সেই সম্পর্ক। হ্যাঁ, আমি বলবো না যে আমি গান গাইছি তাই আমাকে কানি কানি টাকা পাঠিয়ে দাও, এটা তো আমি বলবো না। এটা ফলে রাষ্ট্রযন্ত্র এবং সরকারের সঙ্গে একজন সাধারণ মজুর, একদম সুবিধা বঞ্চিত মানুষের যে চাহিদা, আমারও সেই চাহিদা। আপনার নাম কিংবা আপনার গান প্রজন্মের পর প্রজন্ম শুনে আসতেছে দীর্ঘ সময় ধরে। একটি বিষয় আপনার থেকে জানতে চাইব, যারা বর্তমান সময়ের জন্য যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে গান শোনাতে আগ্রহী হচ্ছেন কিংবা শোনাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কী বলার? দেখো, এগুলো তো আমার কথাতেই যে মানুষ, আমি এটার উত্তর দেওয়ার পরে মানুষ তার ছেলেমেয়েদের গান শোনার জন্য উঠে পড়ে লাগবে, তা তো নয়। এটা মানুষের ইনস্টিংক্ট। যেমন ধরো আমার বাবা চাচারা গান পছন্দ করতেন, আমার বাবা গান চর্চাও করতেন, আমার বড় ভাই খুবই নামকরা শিল্পী ছিলেন, আমার ছোট ভাই খুব বিখ্যাত গিটারিস্ট ছিলেন, আমার স্ত্রী এবং তার ভাই বোনরা গানের সঙ্গেই ছিলেন। এটা হয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু বলতে পারবো না যে এই ছেলেটাকে আমি গায়ক তৈরি করতে চাই কিংবা চিত্রকর পেইন্টার বানাতে চাই, এটা হয় না। এটা মানুষের ভেতর থেকে আসে। ফলে অভিভাবকদেরকে আমি যদি বলি যে আপনার ছেলেকে গান শেখাতে পাঠান, নানা রকম প্রসঙ্গ এসে যাবে। আমি গান কেন আমার ছেলেকে ইনডিউস করব, তার যদি আগ্রহ না থাকে। দ্বিতীয়ত, গান কিংবা শিল্প সাহিত্যের বিষয়টাকে তো পেশা হিসেবে নেওয়া খুবই কঠিন। আমরাও যখন শুরু করেছি তখনও আমাদের অভিভাবকরা বারবার বলেছে যে যাই করো বাবা, লেখাপড়াটাই কিন্তু করতে হবে, কারণ তারা ভেবেছে যে এই পেশাটা খুবই নির্ভরযোগ্য নয়। গানের পাশাপাশি আপনি চিত্রগ্রহণ কিংবা ফটোগ্রাফিতেও আপনার এক ধরনের একটা ভালো লাগা ছিল, এই প্রসঙ্গে যদি একটু আমাদেরকে বলতেন। এটা আমার খুব ছোটোবেলা থেকে ছবি তোলা, আমার মনে পড়ে আমি ক্লাস 6-এ প্রথম একটা ক্যামেরা ব্যবহার করেছিলাম। আমার বড় ভাই, আমার মেজো ভাই সারওয়ার জাহান, উনি ফটোগ্রাফিতে খুব আগ্রহী ছিলেন এবং উনি একটা, তখনকার দিনে যারা বক্স ক্যামেরা বলে না, এরকম করে ধরে 3টা লেন্স থাকে, হ্যাঁ, ওইটাতে আমি জীবনে প্রথম ছবি তুলেছিলাম রাজশাহী গভর্নমেন্ট কলেজের বিখ্যাত বিল্ডিংয়ের সামনে, আমার মনে আছে। তার পরবর্তীতে আমার খালাতো ভাই, যে বিখ্যাত ফটোগ্রাফির মানুষ মঞ্জুরুল আলম বেগ, উনি তো ফটোগ্রাফির উপরে অনেক কোর্স করেছেন, অনেক ইনস্টিটিউট করেছেন, তার অসংখ্য ছাত্রছাত্রী আছে। তার মৃত্যুবার্ষিকী বোধহয় কয়েকদিন আগেই গেল। তো উনি আমার আগ্রহ দেখে উনি আমাকে একটা ক্যামেরা গিফট করেছিলেন তখনকার দিনে, যেটা ফোল্ড করে লেন্সটা বের করা যেত। কোডাক ফোল্ড করে সামনের লেন্সটা বেরিয়ে আসতো। তো সেটা আমার খুব আগ্রহ ছিল এবং ফটোগ্রাফির ক্রেজ আমার বহুদিন ছিল। এই বছর 10-15 থেকে আমার ইয়েটা একটু কমে এসছে। তবু আমি এখন যে সেলফোনে যে ফটোগ্রাফি হয় সেটা নিয়েও আমি ছোটোখাটো গবেষণা বললে ভুল হবে, একটু ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করি। ক্যামেরা আমার বাড়িতে এখনও পুরনো 3টা ক্যামেরা আছে। শৈশব কেমন ছিল আপনার? আমার শৈশব কিন্তু খুব সাদামাটা ছিল। যেমন আমার বড় ভাই বদিউজ্জামান সাহেব খুব বড় ফুটবলার ছিলেন। আমার ছোট চাচা তৎকালীন কলকাতার মোহামেডান স্পোর্টিংয়ের তিনি ছিলেন ডিফেন্সের প্লেয়ার, অর্থাৎ তখন বলা হতো ব্যাকের প্লেয়ার। আমার বড় ভাই সেন্টার ফরওয়ার্ডে খেলতেন। কিন্তু আমাদের পরবর্তীতে মেজো ভাই একটু খেলেছেন ফুটবল। আমি ফুটবল একবারই খেলেছিলাম। খেলতে গিয়ে আমার খুব স্বাস্থ্যবান একজন ভাই ছিলেন মোয়াজ্জেম, আমার উপর পড়ে গেলে আমার কলার বোন ভেঙে যায়। তারপরে ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ক্রিকেট খেলেছিলাম, কলেজ লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছিলাম। তারপরে আমার ওস্তাদ পণ্ডিত হরিপদ দাস বললেন যে না, এই কাজ করা যাবে না, তোমার এতে গলার ক্ষতি হবে। তারপরে আর কোনো স্পোর্টসের সঙ্গে আমার কোনো সরাসরি সম্পর্ক নেই, আগ্রহ আছে। শৈশবটা হলো এটা একেবারে আমার মনে পড়ে না কখন গানের প্রতি আমার আগ্রহ। আমার ছোটো ভাইও যে গিটার বাজায়, আমার বড় ভাই যে গায়ক হয়েছেন, আমরা একেবারে নিজের থেকে একেবারে ফ্রম উইদিন, হয়তো এটা আল্লাহর কোনো একটা আশীর্বাদ, গান ছাড়া আমাদের ভেতর কিছু ছিল না। লেখাপড়াটা করতে হয়েছে। লেখাপড়া আমারও যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, তারপর অনার্সে যখন ভর্তি হলাম, তখন
আমার শিক্ষকরা ফাইনাল ইয়ারে আসার পর আমার লেখাপড়ার মানে রেজাল্ট দেখে বললো যে দেখো অনেক বাজনা করেছো, এবার লেখাপড়ায় মনোযোগ দাও। হ্যাঁ, অর্থাৎ আমাকে একটা পিএইচডি করতে বললেন, মাস্টার্সে। অনার্সে আমার রেজাল্ট ভালো হলো, আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড হয়ে গেলাম। হ্যাঁ, খুবই তাচ্ছিল্যের ভরে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট খুব ভালো হলো। বললো যে না, এবার তোমরা, আমাদের তখনকার দিনে শিক্ষকরা তো খুব গাইডেন্সটা দিতেন। বললো যে না, এবার অনেক গান করেছো, এবার লেখাপড়ার দিকে মনোযোগ দাও। তাই কি হয়, মাস্টার্সের পরেই আমারই একজন শিক্ষক ডক্টর মাজহারুল ইসলাম বলে যে না, কোনো দরকার নেই রাজশাহীতে থাকার, ঢাকায় চলে এসো, তোমার জন্য সব ব্যবস্থা করা আছে। আমাকে কোনো চাকরির অ্যাপ্লিকেশন দিতে হয়নি, কিচ্ছু দিতে, এসেই বাংলা একাডেমিতে আমি যোগদান করি। এইভাবে শুরু হয়ে গেল। আপনি কার গান শোনেন, কিংবা কার গানগুলো এখন আপনার শোনার ইচ্ছে হয়? আমি এই যে গতকালই আমি সারাদিন কার্পেন্টার্সের একটা গান, অনেক পুরনো গান, ফাদার বলে একটা গান আছে, সেই গানটা সারাদিন শুনেছি। আবার দেখা গেল যে জব্বার ভাইয়ের গান, নবী ভাইয়ের গান, একদিন এই কয়েকদিন আগে আমি নবী ভাইয়ের গান তো কয়েকটা গান প্র্যাকটিস করলাম, যে উনি কীভাবে গেয়েছেন। বড় একা একা লাগে, কী সুন্দর চমৎকার গায়ে, কি এইগুলো শুনতে হয়। শুধু না, এটা আমি অন্য শিল্পীদের কথা বলতে পারবো না, আমি সব রকমের গান আমি শুনি। এবং এমনকি আমার ছেলে ফারশিদ আলম তো বিখ্যাত এখন একটা রক গানের গায়ক এবং বেস গিটারিস্ট, ওরা যে গানগুলো প্র্যাকটিস করে, হ্যাঁ, সেই গানগুলো আমি মনোযোগ দিয়ে শুনি। এবং মাঝে মধ্যে ওদেরকেও আমি পরামর্শ দিই যে রক গানের কিন্তু পরিবর্তন এই জায়গাটায়, রক অনেক জায়গায় এগিয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, ওটা লক্ষ্য করো। যারা চ্যানেলে দর্শক আছেন, যারা শুনবে, তাদের উদ্দেশ্যে আপনার একটু খালি কণ্ঠে যদি একটি গানের প্লিজ। আমার জীবনের প্রথম যে গান দিয়ে পরিচিতি পেলাম, অর্থাৎ জনপ্রিয়তা কিছুটা পেলাম, সেই গানটা ছিল লাকি এখন, আমাদের বিখ্যাত সুরকার এবং সহযোদ্ধা আমার, তার সুর এবং লেখা ছিল এস.এম. হেদায়েত, সেও আমার বন্ধু মানুষ, জনপ্রিয়তা পায় প্রথম গানটা, সেটা একটু করছি। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন যোগো মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই, স্মরণের লিপিকায় লিখে রেখো নাম, ক্ষণিকের জীবন দিও তার দাম। ছায়া হয়ে আছো তুমি এমনের আয়নায়, ছায়া হয়ে আছো তুমি এমনের আয়নায়, একদিন দেখিবে যে আমি পাশে নাই, মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই। জীবনের প্রথম গানই আমার বিরহের গান। যে এই প্রিয় সুর, প্রিয় কণ্ঠ আমাদের মধ্যে বেঁচে থাকুক শত বছর, সেই প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।